প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প দোজবরে। শুনতে থাকুন গল্প দোজবরে। নলিনীর যখন বিয়ে হয়েছিল, মায়া তখন খুবই ছোট, মোটে বছর দশেকের মেয়ে। তবু সে নাক সিটকে বলেছিল, নলিনী দিটা যেন কি, আমি হলে বরং গলায় দড়ি দিতুম, তবু এমন বিয়ে করতুম না। তার কারণও ছিল। মায়ার মা তরঙ্গিনীরও কতকটা এই ধরনের মনোভাব ছিল। তিনি কথায় কথায় বলতেন, যাই বলো বাপু, বিয়ে মানুষের একবারই হয়, ভাবসাব হলো একটু একটু করে। নতুন দুটো মানুষ একটু একটু করে পুরনো হলো দুজনার কাছেই। দুজনেই দুজনকে চিনল, তারপর ধীরে ধীরে এক হয়ে গেল। অন্তত মনের দিক দিয়ে এই হলো বিয়ে। এই যে সব দুবার তিনবার বিয়ে করে, এসব কি আর বিয়ে? রাম রাম। কেউ হয়তো বললে, না নদী, তুমি একেবারে জিনিসটা উড়িয়ে দিতে পারো না। ধরো একটা লোক ২৬ বছরে বিয়ে করলে, ২৮ বছরে তার বউ মরে গেল, সে আর বিয়ে করবে না? সারা জীবনটা তার সামনে পড়ে রইল। তরঙ্গিনী জবাব দিতেন, হ্যাঁ, তার হয়তো বিয়ে করাটা দরকার, কিন্তু মেয়েদের কথা ভাবো দিকি। যত কম দিনই ঘর করুক, বর কেবলই মনে মনে মিলিয়ে দেখে সেই আগের বউয়ের সঙ্গে, আর খুঁত খুঁত করে। সেই বউয়ের দোষগুলো তখন গুণ হয়ে ওঠে। মনে করে এ ঠিক তেমন হলো না, আর বউটারও পোড়া কপাল। যত যত্নাতি করুক না কেন, বর ভাববে সেই সতীনকেই বেশি ভালোবাসতো। এখনো হয়তো মনে মনে তাকেই ভালোবাসে। কিছুতেই মেয়েটা স্বস্তি পায় না। না ভাই, যত কম দিনের জন্যেই হোক, আগে একটি বিয়ে করা থাকলে যেন মনের মধ্যে দেওয়াল পড়ে যায়। একটু থেমে হয়তো আবারও বলতেন, সোনার গয়নাই বলো আর রাজ অট্টালিকাই বলো, বরই যদি নিজস্ব না হলো তো কি সুখ। আমার মনে হয় বড়লোকের ঘরে তেজবরে দোজবরে পড়ার চেয়ে গরিব চাষির ঘরে পড়াও ঢের ভালো। এসব কথাই মায়া শুনেছে ছেলেবেলা থেকে। তাই নলিনীর বিয়েতে সে যে অমন মন্তব্যটা করবে, এটাই স্বাভাবিক। ভালো করে সাংসারিক জ্ঞান হবার আগেই বারবার শোনা কথাগুলো মুখস্থ হয়ে গেছে। তাছাড়া নলিনীর বিয়েতে সকলেই পাড়াশুদ্ধ ছি ছি করছিল। কাজেই ছোট মুখে বড় কথা হলেও খুব বেমানান শোনায়নি কথাগুলো। পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে নলিনী, ওর রূপে নাকি অন্ধকার ঘর আলো হয়ে উঠত। ছি ছি, ওর বাবা করলে কি, অমন মেয়েটাকে শেষ অবধি দিলে কি না দোজবরের হাতে। পাড়ার লোকের এই সম্মিলিত ধিক্কার নলিনীর বাবা সতীশবাবুর কানেও উঠেছিল বইকি। তিনি ব্যাকুলভাবে সকলকে বোঝাতে চেষ্টা করলেন যে তার যে অবস্থা, তাতে হয়তো অমন সোনার প্রতিমা মেয়েকে কোনো মাতাল লম্পটের হাতে দিতে হতো। হয়তো এমন ঘরে পড়তো যেখানে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও পেত না। এখানে আর যাই হোক, খাওয়া পড়ার কোনো অভাব হবে না। দোজবরে বটে একটা বড় 10 বছরের মেয়ে আছে, এটাও ঠিক, কিন্তু 40 বছর বয়সটা ঠিক বুড়োর বয়স নয়। তাছাড়া অত ঐশ্বর্য নলিনী বলতে গেলে রাজার ঘরে পড়ল। 8 বছরের উমা যে বুড়ো শিবের হাতে পড়েছিলেন, তাঁর ভাগ্য কি যে কোন হিন্দু মেয়ের কাম্য নয়। কিন্তু এসব সত্ত্বেও পাড়ায় ঢিঢিক্কার
বড় কম পড়ে যায়নি। পাড়ার ছোকরার দল, সত্য কথা বলতে কি, শেষ 2-3 দিন ভালো করে কেউ খায়নি। তখনকার দিন বলে বিয়েটা নির্বিঘ্নে হতে পেরেছিল। এখনকার দিন হলে জামাইকে শেষ পর্যন্ত মুখ চুন করে ফিরে যেতে হতো। তবে সে ধিক্কার এবং পরিতাপের কথাটা মায়ার যেমন মনে আছে, তেমনি আরও একটি কথা কিন্তু সে ভোলেনি। নলিনীর ধুলোপায়ে দিন করতে আসবার স্মৃতিটা মনের মধ্যে আজও তার উজ্জ্বল হয়ে আছে। দিনের বেলা সে দেখেনি। সন্ধেবেলা নলিনীকে সঙ্গে করে নিয়ে তার মা এসেছিলেন ওদের বাড়ি। 17 বছর মাত্র বয়স, কিন্তু তখনকার অধিকাংশ মেয়ের মতো বান খুঁড়ে ছিল না সে। বেশ বারণসা গড়নের রূপটা তার আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। আর সেজন্যই বোধ হয় অলংকার এবং শাড়ির ঝলমলানিটাও অত বেশি করে চোখে পড়েছিল। আজও সে ছবিটা মনে আছে মায়ার। সেকেলে ডবল উইকের টেবিল ল্যাম্পের আলো, তবু তাতেই মাথার হীরের টায়রা এবং গলায় চুনিপান্নার নেকলেস যেন জ্বলে উঠেছিল। শঙ্খকণ্ঠে মুক্তোর কলারে অমন আভা জীবনে কখনো দেখেনি সে। তার সঙ্গে ছিল জড়োয়া ব্রেসলেট ও নতুন কাজ করা চওড়া সোনার চুড়ি। সেদিন নলিনীর দিকে চেয়ে চোখ ঝলসে গিয়েছিল মায়ার। ওই অল্প বয়সেই মনে হয়েছিল এই গহনাটা এবং এ বেনারসি শাড়ি ছাড়া এ দেহে মানাতো না, আর শাড়ি গহনারও এর চেয়ে সদ্গতি আর কিছু হতে পারে না। এই দেহে উঠেই তারা সার্থক হয়েছে, তাদের যোগ্য মূল্য পেয়েছে তারা। এমনকি তরঙ্গিনীও। ওরা প্রণাম করে জল খেয়ে চলে যেতে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, না, ও বাড়ির বট ঠাকুরের দোজবরের হাতে মেয়ে দেওয়া সার্থক হয়েছে। নিতান্ত যদি দিতেই হয় তো এই রকম। কিন্তু সে দীর্ঘকালের কথা। তারপর বহু বৎসর কেটে গিয়েছে। কবে কখন সকলের অগোচরে মায়ার দেহখানি পুষ্পিত হয়ে উঠেছে নবীন কৈশোরে। কখন তাতে আরো 2-3টি বসন্ত প্রথম যৌবনের ঐশ্বর্যভার এনে যোগ করেছে। আবার কেমন করে একটির পর একটি শীত গ্রীষ্ম বর্ষা এনে দিয়েছে রুক্ষতা ও কাঠিন্য। 10 বছরের মেয়ে 22 বছরে এসে পড়েছে। তা বাঙালির একান্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের দুঃখ দারিদ্র বিব্রত কটি নরনারী লক্ষ্যও করেনি, এমনকি মায়া নিজেও না। এর মধ্যে পরিবর্তন হয়েছে ঢের। মায়ার বাবা মারা গিয়েছেন। ওর দিদির বিয়েতে তিনি বিপুল দেনা করেছিলেন, তা প্রায় কিছুই শোধ দিয়ে যেতে পারেননি। ওর 2টি দাদাই চাকুরিতে ঢুকেছে বটে, কিন্তু তাদের আর আয় কি। এরই মধ্যে ওর বড় ভাইয়ের বিয়ে দিতেও হয়েছে। তারও ছেলে মেয়ে হয়ে গেছে 2-3টি। অর্থাৎ সংসারে টানাটানি বেড়েই গেছে, কমেনি একটুও। সুতরাং এর ভেতর মায়ার বিয়ের কথা তুলবে এমন পাগল কে আছে? মা এক আধ দিন বড় ছেলের কাছে কথাটা পারবার চেষ্টা করেছিলেন, কিন্তু সাহস করে বেশি দূর এগোতে পারেননি। সে চোখ পাকিয়ে জবাব দিয়েছে, তুমি থামো, এক বোনের বিয়ের দেনা আগে শোধ করি, তবে তো আরেক বোনের বিয়ের কথা ভাববো। তোমার লজ্জা করে না একটু ও কথা মুখে আনতে? আমার মাথার উপর একটি আইবুড়া বোন, আর একটি বোনের বিয়ের দেনা চাপিয়ে তিনি তো সরে পড়লেন। আমরা কার উপর চাপাবো বলো? তবু হয়তো অনেক সাহসে ভর করে এবং উদ্গত অশ্রু সংবরণ করে মা বলতে চেষ্টা করেছেন, না, এখন থেকে খোঁজ খবর করলে হয়তো বর চাইলেই যে তখনই পাওয়া যাবে এমন তো কোনো কথা নেই। কিন্তু
পাবার জন্যেই তো লোকে খোঁজ খবর করে। যদি ধরো পাওয়া যায়, ধরো কেউ ওকে পছন্দ করলে, তখন কি করব? টাকাটা আসবে কোথা থেকে? না মা, ওসব ধাস্টামো আমাদের দ্বারা চলবে না। আমাদের একটি আত্মসম্মান বোধ আছে। অগত্যা এখানেই ইতি। মায়া সংসারে উদয়াস্ত খাটে। প্রতিদিনের চা, জলখাবার করা, বিছানা মাদুর তোলা, যাবতীয় সেলাইয়ের কাজ, রান্নার জোগাড় দেওয়া, কখনো কখনো মার অসুখ করলে রান্না বাড়া করা, ভাইপো ভাইজিদের নাওয়ানো, খাওয়ানো ইত্যাদি সহস্র কাজের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল সে যে তাকে যে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে হবে, এই বাধা জীবনযাত্রায় আসবে পরিবর্তন, তা কেউ ভাবতেই পারেনি। লেখাপড়া তো ওর বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে, কিন্তু অর্থাভাবে ততটা নয় যতটা সময়াভাবে। একটি ঠিকে ঝি আছে, শুধু বাসন মেজে দিয়ে যায়। তার বেশি খরচ করার সামর্থ্য নেই এদের। বাকি সব কাজই নিজেদের করে নিতে হয়। মার শরীর অপটু হয়ে আসছে দিন দিন। শুধু বসে বসে রান্নাবান্না করা ছাড়া আর কোনো কাজই করতে পারেন না। বৌদির কোলে ছোট ছেলে একটি না একটি থাকেই, সুতরাং মায়া ছাড়া গতি কি? মায়া এ সংসারেরই অঙ্গ। তার কোনো স্বতন্ত্র ব্যক্তিত্ব, অস্তিত্ব আছে, এ কথা কেউ কল্পনাই করতে পারে না। আর কেউ পারে না বলেই বোধহয় কাজটা মায়াকে নিজেই করতে হয়। একদিন সে দাদা অরুণের শ্রুতিসীমার মধ্যেই মাকে শুনিয়ে বলে, মা, এখানে শুনেছি নারী কর্ম মন্দিরে দুপুরবেলা মেয়েদের নানা রকম হাতের কাজ শেখানো হচ্ছে। আমি মনে করছি ভর্তি হব। দুপুরে অতটা কাজ থাকে না, ঘন্টা দুই সময় করে নিতে পারা যাবে। মা উত্তর দেবার আগেই অরুণ কথা কইলে। সে বসে দাড়ি কামাচ্ছিল। হঠাৎ খুরটা নামিয়ে বললে, তার মানে? যা হয় কিছু একটা করতে হবে। মা আর কতদিন? চিরদিন কি আর ভাই খেতে দেবে? লেখাপড়া শিখলুম না, কিছু একটা কাজ শিখতে হবে তো। ও মা, তাই বলে? এবার মাই কথা বললেন। তাই বলে অত বড় সমন্ত মেয়ে কোথায় কি কাজ শিখতে যাবি? আজ বাদে কাল বিয়ের সম্বন্ধ করতে হবে, শেষে কি একটা ভাঙচি পড়বে? আহ, ওসব থাক মা। বিয়ে যে হওয়া আমার সম্ভব নয়, তা তুমিও জানো, আমিও জানি। এরপর কিছু একটা শেখারও বয়স থাকবে না। তুমি মারা গেলে, ধরো যদি বৌদিদের সঙ্গে নাই বনে, তখন বাড়ির বাইরে গিয়ে দাসীবৃত্তি করতে হবে তো। বৌদি ওপাশ থেকে ফিস ফিস করে অরুণকে বললে, হলো তো? কবে থেকে বলছি যে বোনের একটা গতি করো। এবার নিজে মুখে নোটিশ দিলে তো। অত বড় বোন থাকতে মানুষ কেমন করে নিশ্চিন্তি হয়ে বসে থাকে তা বুঝি না। অরুণ গম্ভীরভাবে বলল, নিশ্চিন্ত কেউই থাকে না, কিন্তু চিন্তা করা ছাড়া যে আর কিছুই করবার নেই তা ভুলে যাচ্ছ কেন? আমাদেরই তো এই অবস্থা। টাকা ছাড়া কি আর বোন পার হবে? বাবা তো একরাশ দেনা ছাড়া আর কিছু রেখে যেতে পারেননি। পার করব কি দিয়ে? তবু তো নিজে দুটো টিউশনই করছি। ভোলাটা যদি আর কিছু বেশি দিত, তাহলেও এতদিনে দেনা খানিকটা হালকা হয়ে আসতো। বাবু তো ওই অফিসে যাওয়া আসা ছাড়া আর কিছু করবেন না। সকাল সন্ধে আড্ডা আর আড্ডা। বৌদি বললে, তা বাপু, এত বড় বোন থাকতে তোমার নিজের বিয়ে করা ঠিক হয়নি। জানোই তো, আরো জড়িয়ে পড়বে। সে ওই মাকে বলগে। উনি তখন সংসারে লোক না এলে চলবে না বলে ক্ষেপে উঠেছিলেন একেবারে। আমি কিন্তু বিয়ে পাগল হয়ে তোমাকে বিয়ে করতে ছুটিনি।
দাম্পত্য বাদানুবাদটা হয়তো কলহেও পরিণত হতে পারত, কিন্তু মায়া সে সুযোগ দিলে না। সে শান্ত কণ্ঠে মাকে বললে, আমি কিন্তু এখনো আমার কথার জবাব পাইনি মা। এবার অরুণ প্রায় খিঁচিয়ে উঠল, না না, ওসব কিছু করতে হবে না, বিয়ের চেষ্টাই তো দেখা যাচ্ছে। আমি কি আর ভেতরে ভেতরে কোনো খোঁজ খবর করছি না? এ ধারটা একটু গুছিয়ে নিয়ে করব ভাবছিলুম বলেই না, তা সে দেখছি আমারই অপরাধ হয়েছিল। থাকার মধ্যে তো এই বাড়িটুকু, ভাঙা পুরনো বাড়ি কী বা দাম। তবু মাথা গুঁজবার জায়গা বলে এতকাল এদিকে তাকাইনি। তাই না হয় যাক, বাবার বাড়ির বদলে তার মেয়ে পার হোক, আমাদের অদৃষ্টে যা আছে তা হবে। সত্যিই তো, আফটার অল আমিই তো বিয়ে করেছিলুম, নিজের কোমরের জোর বুঝেই করা উচিত ছিল। ঘরের মেয়ে থাকতে পরের মেয়ে পার করতে যাওয়া ঠিক হয়নি। অরুণ অনেকক্ষণ ধরে গজগজ করতেই থাকে। স্ত্রী পর্যন্ত যদি তাকে ভুল বোঝে তো সে যায় কোথায়? কিন্তু সেও কয়েক বছরের কথা হয়ে গেল বৈকি। ইতিমধ্যে খোঁজ খবর হয়েছে, ঘটক লাগানো হয়েছে, কলকাতার দুটো বিবাহ অফিসে নাম লেখানো হয়েছে। দু চার দল এসে দেখেও গেছেন, কিন্তু বিশেষ কোনো ফল হয়নি। মায়ার রং হয়তো এককালে ফর্সাই ছিল, কিন্তু আজ আর তা কল্পনা করাও কঠিন। দেহের কান্তি, কমনীয়তা, গঠন পরিপাট্য, এসব কোন সুদূরের কথা তা ওর মারও মনে পড়ে না। রোগা হাড়বার করা দেহ, পা ফাটা, শির উঠা রুক্ষ হাত এবং কেশ বিরল মাথায় টসল দেওয়া কবরী। এসব সত্ত্বেও যদি বা কোনো পুরুষ অভিভাবকের পছন্দ হয়, বাড়ির কুঁয়ারা দ্বিতীয়বার দেখতে এসে না করে দেন। ইদানিং তাই মায়া বেরোতে চায় না, কান্নাকাটি করে, বলে, কি হবে মিছিমিছি গাল বাড়িয়ে চর খেতে গিয়ে মা? আমার আর এ অপমান সহ্য হয় না। মা বলেন, একেবারে যে কেউ পছন্দ করছে না তা তো নয়, এমনি করেই হবে ঠিক একদিন। কি করব মা বল, সবই তোর অদৃষ্ট। নইলে সে মানুষটাই বা এত তাড়াতাড়ি যাবে কেন বল? সত্যিই যে একেবারে কেউ পছন্দ করেনি তা নয়, দু তিন দল এর ভেতর এসে পছন্দ করে গিয়েছিল, কিন্তু তারপর আর কথা এগোতে পারেনি। হয়তো তাদের অত্যধিক খাঁই, নয়তো এদেরই ছেলে পছন্দ হয় না। দুটি পাত্রকে মেঝো ভাই ভোলা নাকচ করে দিয়েছে। দু জায়গাতেই আপত্তি উঠেছে তাদের অবস্থায়। ভোলা বলেছে, ওই তো আয়, বিয়ে করে নিজেরাই বা কি খাবে, আর ছেলে মেয়েদেরই বা কি খেতে দেবে। না না, ওসব পাত্তর চলবে না। মা তবু একবার করে মনে করিয়ে দেন হয়তো। বাইরে যাই বলি না কেন, এ ধারে যে 27 বছর বয়স হয়ে গেল, সেটা হুঁশ আছে? তা বলে কি হাত পা বেঁধে জলে ফেলে দিতে হবে নাকি? এখন এক জ্বালা, সে যে তখন শতেক জ্বালায় জ্বলতে হবে। মাসে মাসে এসে ভাইয়ের বাড়িতেই হাত পাততে হবে হয়তো, মাথা গোঁজবার জায়গা নেই। ঈশ্বর না করুন যদি অসময়ে চোখ বোঝে তো ছেলে মেয়ে নিয়ে আবার এখানেই এসে উঠতে হবে। তার চেয়ে যেমন আছে তেমনি থাক, এতদিন গেল যখন। সুতরাং কিছুই হয় না। একের পর এক দিন, মাস, বৎসর কেটে যায় শুধু। আরো কর্কশ হয় মায়ার গায়ের চামড়া, আরো কিছু চুল উঠে যায় শুধু, আরো এক পোঁচ কালি পড়ে দেহে। অবশ্য একেবারে যে কিছুই হয় না তা বলা শক্ত। ইতিমধ্যে কোথায় এক জায়গায় বরযাত্রী নিমন্ত্রণে গিয়ে ভোলা একটি বিয়ে করে নিয়ে এলো। মন্দ লোকে বলে সবটাই সাজানো। এত বড় আইবুড়ো বোন থাকতে
বিয়ে করতে চক্ষু লজ্জায় বাঁধছিল তাই। কেউ বলে জানা শুনো ভাবসাবের বিয়ে। মা কপাল চাপড়ালেন খানিকটা, কিন্তু শেষ পর্যন্ত বউ বরণ করে ঘরে তুলতে হলো। বাড়ি তারও পৈতৃক, বিয়ে করার অধিকারও তার আছে। তাছাড়া পাল্টি ঘরেই বিয়ে করেছে, আপত্তি করারও কিছু নেই। মায়ার মুখ কঠিন হয়ে উঠল বটে, কিন্তু তাকেও শেষ পর্যন্ত গিয়ে হাসি মুখে আলাপ করতে হলো, হাসি তামাশাও করতে হলো। শুধু রাত্রে ওর বৌদি অরুণকে মনে করিয়ে দিলে, আরও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো, যত দায়িত্ব তোমারই। উনিও বিয়ে করে এসে বসলেন। মাসে মাসে যে 60 টাকা দেন, তার বেশি কি আর এক পয়সাও দেবেন মনে করেছ? খরচাই বাড়ল, আয় বাড়ল না। এতদিনে বোনের বিয়ে দিতে পারলে না, এরপর দেবে কি করে? বছর না ঘুরতে তো বাচ্চা আসবে একটি, খরচ তো বাড়তেই থাকবে দিনের পর দিন। অরুণ রাগ করে বললে, টাকা যদি ভোলা না বাড়ায় ওদের আলাদা করে দেব, এই স্পষ্ট বলে দিলুম তোমায়। খুব বুদ্ধির কাজ করবে, টাকাটাই কমে যাবে। তোমার খরচা কতটুকু কমবে? এখনো দুটো ভাই পড়ছে, সেসব খরচ কি মেজ ঠাকুরপো দেবে? তোমার ঘাড়ে চাপবে। তাই তো, বড় খোকাটাকে বললুম দিই অফিসে ঢুকিয়ে, তুমিই তো তখন না করলে। কলেজে পড়ার খরচ কি কম? সে তো বাপু নিজে টিউশনি করেই চালাচ্ছে। অত ভালো করে পাশ করলে দুটো ভাই তোমরা মাথার উপর, না পড়ালে নিন্দে দেশ ছেয়ে যেত যে। কথাটা সেখানেই চাপা পড়ে যায়। গত কয়েক বছর ধরেই এভাবে চাপা পড়ছে, অতএব ওরা অভ্যস্ত হয়ে গেছে বইকি। ভোলার বিয়েটা খুব আকস্মিকভাবে হয়ে গিয়েছিল বলে ওর দিদি আসতে পারেনি। সে থাকে সেই শিলিগুড়িতে, আজকাল আসা যাওয়ার হাঙ্গামাও ঢের। যাই হোক, মাস দুই পরে সে একদিন সপুত্র কন্যা এসে হাজির হলো। প্রথম মিলনের কোলাহল থেমে যেতেই রান্নাঘরে নিভৃতে গিয়ে মাকে প্রশ্ন করলে, হ্যাঁ মা, মায়ার বিয়ের কি করছো? আর যে চাওয়া যাচ্ছে না। মা বললেন, বেশ বলেছ মা, বড় বোনের উপযুক্ত কথাই বলেছ। মাথার উপর বড় বড় ভাই, উপযুক্ত ভগ্নিপতি থাকতে আমি বুড়ো মা পথে পথে ঘুরে জামাই খুঁজব না? মালতী খানিকটা চুপ করে থেকে একটু গলা নামিয়ে বললে, পাত্তর একটি আছে মা, আমারই মামা শ্বশুর হয়, খুব দূর সম্পর্কের। আমেদাবাদে চাকরি করে, 1600 টাকা মাইনে। ওখানে বিরাট বাড়ি আছে, গাড়ি আছে। বউ মরেছে বছর 3 হলো। এক ছেলে, তাও সে কি কাজকর্ম শিখে দিল্লিতে ভাবসাব করে সে সেখানে বিয়েও করেছে একটা। তাতেই মামা খুব ঘা খেয়েছেন। এতদিন বিয়ে করব না বলে বসেছিলেন, এখন বলছেন যে ডাগর ডোগর মেয়ে পেলে করবেন, নইলে বুড়ো বয়সে দেখবে কে। তরঙ্গিনী গালে হাত দিয়ে বললেন, ও মা, অত বড় ছেলে বলছিস, তার বয়স কত? বয়স একটু হয়েছে মা, তা 48 হবে, কিন্তু অত দেখায় না। সে যে বুড়ো বর, বুড়ো বরে দেব? তোমার মেয়ের বয়সের হিসেবটা একবার করো মা। 28 বছরের মেয়ে, 40-এর কম বরের বয়স হলে তো মানাবেই না। তরঙ্গিনী তবু সংশয়ের সঙ্গে বললে, কি জানি মা, প্রথম হলেও না হয় হতো। একে বয়স হয়েছে, তাই অত বড় ছেলে মেয়ে কি মনে করবে? এতকাল পরে এই বিয়ে দিলে? তবে দেখো, না হয় অরুণকে বলে। আমার মতামতের আর মূল্য কি? মালতী তখনই অরুণের খোঁজে গেল। অরুণ আর ভোলা বড় ভগ্নিপতির সঙ্গেই বসে গল্প করছিল। কথাটা শুনে
অরুণ জিজ্ঞাসু দৃষ্টিতে ভগ্নিপতির মুখের দিকে তাকালে। তিনি একটু চুপ করে থেকে বললেন, না, মেজ মামার অবস্থা অবশ্য খুবই ভালো। মাইনে ছাড়াও প্রোডাকশনের উপর জোড়া পিছু 1 পয়সা করে কমিশন পান। কমসে কম পাক্কা 2 লাখ টাকা জমিয়েছেন। বয়স সত্যি এমন কিছু দেখায় না, রোবাস্ট হেলথ। কিন্তু সে কথাটা বলেছে ওদের? বলে একটা ইঙ্গিত করেন তিনি। মালতী মাথাটা ঈষৎ নিচু করে বললে, না, কথাটা তো এই উঠল। এমন কিছু নয়, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁ হাতটা কেটে বাদ দিতে হয়েছে। তা কাজকর্ম তো সবই করছে। আর ধরো বিয়ের পরই যদি হতো তাহলে কি করতে? এবার ভোলা ফেটে পড়ল। দিদি, তোমার নিজের ভালো বিয়ে হয়েছে বলেই বুঝি বোনের জন্য এমন সম্বন্ধটা পারতে পারলে? তোমাকে সৎপাত্রে দিতে গিয়ে বাবা যদি সর্বশান্ত না হতেন তো মায়ের বিয়ে আমরা অনেক দিন আগেই দিতে পারতুম। ছোট বোনের উপর তোমার খুব টান, বোঝা গিয়েছে। ধন্যবাদ। দোজো বরে, বুড়ো, তার উপর হাত কাটা নুলো, বলিহারি পাত্র। অমন বরে দেওয়ার চেয়ে বোনকে দড়ি কলসি কিনে দেব, সেও ভালো। মালতীর চোখে জল এসে গেল। ভগ্নিপতি ঘাড় হেট করে বসে রইলেন। তরঙ্গিনীরও লজ্জার সীমা রইল না। কিন্তু কেউ কিছু বলবার আগেই আরও এক কাণ্ড ঘটে গেল। মায়া যে কাছাকাছি থাকতে পারে এদের কারোরই সে কথাটা মনে ছিল না। সে কাছেই ছিল, খুবই কাছে। একটু আগে রান্নাঘরের বাইরে থেকে সবই শুনেছে। এখনো এ ঘরের বাইরেই সে দাঁড়িয়েছিল। কে জানে, মালতীর এই মামা শ্বশুরের কাহিনী শুনতে শুনতে তার মনে বহুদূর অতীতের এক সন্ধ্যাবেলায় চলে গিয়েছিল কিনা। সেখানে হয়তো আজও ডবল উইকের টেবিল ল্যাম্পের আলোতে দাঁড়িয়ে আছে হীরের টায়রা, মুক্তোর কলার আর চুনি পান্নার নেকলেস পরা এক অপরূপ নারী মূর্তি। অকস্মাৎ সে বাইরে থেকে মাকে ডেকে স্পষ্ট করেই বললে, মা, দিদিকে বলো ওই সম্বন্ধ এখনই চিঠি লিখে পাকা করে ফেলতে। অবশ্যই তিনি যদি দয়া করে নিতে রাজি হন। এখানে বিয়ে না হলে আমাকেই দড়ি কলসি খুঁজে নিতে হবে মা। ভাইদের কত দরদ আর কত যে মুরদ তা এই বছরে বেশ বুঝে নিয়েছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন গল্প দোজবরে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। শীঘ্রই আসব নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত বিদায়।